নমস্কার বন্ধুরা, আমি রুনা। আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। সারাদিন আমি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। উত্তর কলকাতার মেয়ে হলেও আমার বিয়ে হয়েছে হচ্ছে দমদমে। দমদমে যে বাড়িতে আমার আজ থেকে 26 বছর আগে বিয়ে হয়েছে, সেটা একটি ঠাকুর বাড়ি। খুব কপালক্রমে আমার মা মনসার কাছে আমি আসতে পেরেছি। তাই তোমাদের যখন ঠাকুর বাড়ির কথা বললামই, তাহলে চলো তোমাদের একটু ঠাকুর দর্শনটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের নাট মন্দির। আর এই হচ্ছে আমার মায়ের মন্দির। দেখো, এই হচ্ছে আমার জগৎজননী, আমার মা মনসা। দেখেছো আমার মায়ের মুখ কি সুন্দর। এই আমার গুরুদেব। দেখেছো আমার মা মনসার মূর্তি। এই হচ্ছে আমাদের মন্দির। পঁচাত্তর বছর ধরে এই মন্দিরে পূজিত হন আমার মা মনসা। শালগ্রাম, তারপরে রাধাকৃষ্ণ, সবার মূর্তি আছে এখানে। সকল দেবদেবীর পুজো হয় খুব নিষ্ঠা সহকারে। 3 বেলা, 2 বেলা পুরোহিত আসেন, একবেলা যেহেতু আমরা দীক্ষিত রামকৃষ্ণ মিশনের, আমরাও পুজো করতে পারি, পুজোর অধিকারী আমরা। আমার মা মনসার পুজো হয় এখানে। 75 বছরের পুরনো আমাদের এই মন্দির। এই যে নাট মন্দিরের এই জায়গাটা দেখছো না, এই জায়গাটাতে দুর্গা পুজো হতো আগে আমাদের। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর দুর্গা পুজোটা বন্ধ হয়ে গেছে। আমার শাশুড়িকে আমার শ্বশুরমশাই বলে গেছিলেন, তুমি আর পারবে না করতে, তুমি করো না। উনি বন্ধ করে দিয়েই গিয়েছিলেন। কিন্তু তারপর মা দুর্গার অসীম কৃপা, তিনি জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে মা ভবানী রূপে আমাদের বাড়িতে আবার পূজিত হয়েছেন। এই যে মা ভবানীর ফটো, ইনাকে অষ্টমীর দিন মা ভবানী রূপে আমাদের বাড়িতে পূজিত হন উনি। অসীম সৌভাগ্য যে আমি একটি ঠাকুর বাড়িতে বিবাহিত সূত্রে এসে পড়েছি। আমার খুব ভালো লাগে ঠাকুরের সেবা যত্ন করতে। এই যে আমার মা মনসার শাড়ি দেখছো, 15 দিন অন্তর অন্তর শাড়ি পাল্টানো হয়, সেই শাড়িটাও আমি পরাই। এটা অসীম সৌভাগ্যেরই তো ফল, বলো। বেলা মা মনসাকে দর্শন করে আসার পর আমার একটি জায়গায় যেতেই হবে, সেটি আমার খুব প্রিয় জায়গা। সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাব, চলো আমার সঙ্গে আসো। যেহেতু 75 বছরের পুরনো বাড়ি, তাই একটা টুইস্ট আছে, আসো দেখো। এই যে আমার ঘরের সংলগ্নই হচ্ছে আমার ছাদ। এটি আমার খুব প্রিয় জায়গা। দেখেছ কি সুন্দর ছাদ আমার। এই যে পেছনে আমার বাগান। দেখো, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা হচ্ছে আম গাছ, এখানে হিমসাগর আম হয়। এটা হচ্ছে বেল গাছ, দেখো কত বড় বড় বেল হয়ে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার নারকেল গাছ।
এই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায়, ওপরে আরেকটি ছাদ আছে। তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো মেঘে পাখি যেন ডাকে চঞ্চল আনমনা যে তার ছোঁয়া লাগে। শোনা জানি এটা তুমি নিজের গলায় গান করলাম। বন্ধুরা ঠাকুরমশাই এসে গেছেন পুজো করতে। এবার উনি পুজো সেরে চলে গেলে পরে তারপরে ঠাকুর ঘরে একটু সামান্য কিছু কাজকর্ম থাকে, ঠাকুরের বাসন টাসন ধোয়া টোয়া এগুলো সেরে তারপরে হেসেলের কাজে ঢুকবো। তারপরে খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দুপুরবেলা ভাত খাওয়া কমপ্লিট। এবার একটু আচার খাবো ছাদে বসে বসে। আসো তোমাদের সঙ্গে শেয়ার করি। শীতকালে দুপুরে ছাদে বসে বসে এরকম টক আচার খেতে আর তো হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম আচার খেতে আমাকে একটু কমেন্ট করে দারুণ। শীতকালে দুপুরবেলা ভাত খাওয়ার পর আচার খাওয়ার পর গল্পের বই পড়তে আমরা ভীষণ ভালো লাগে। আমার আর আমার হাজব্যান্ডের খুব বই পড়ার নেশা। আমরা প্রত্যেক বছর বইমেলাতে যাই, প্রচুর প্রচুর বইও সংগ্রহ করি। আর এই দুপুরবেলা বই না পড়লে পরে আমার ঠিক হজম হয় না, যেমন খাওয়ার হজম হয় না সেরকম বই না পড়লে আমাদের হজম হয় না। এই জন্য ভীষণ ভালোবাসি আমরা নানা রকম বই পড়তে। আর এর একটা আলাদা আমেজ মানে তোমাদের বলে বোঝাতে পারো। সারাদিনের তো অনেক কথাই আমার বললাম, এখন সেই মানুষটির কথা বলবো যে আমার জীবনে খুব একটা ইম্পর্টেন্ট মানুষ, যার সঙ্গে আজ থেকে 26 বছর আগে আমার গাঁটছড়া বাঁধা হয়েছিল। তিনি হচ্ছেন ইনি একজন এক্স ফুটবলার। দীর্ঘ অনেক বছর উনি কলকাতা মাঠ খেলেছেন। খেলা ছাড়ার পর এখন নিয়মিত কোচিং করান, বাচ্চাদের সব খেলাধুলা শেখান আর একটি প্রাইভেট সংস্থায় চাকরি করেন। আমার স্বামীর খেলার জীবনের কিছু ট্রফির সঙ্গে তোমাদের একটু দেখাই, তোমাদের একটু আসো দেখো তোমরা। এই দেখো, এটা যখন দেখি আমার পুরো মন ভরে যায়। এখানে অনেক মানে এখন খুবই অল্প প্রাইজ আছে, বেশিরভাগ প্রাইজই নষ্ট হয়ে গেছে। যখন আমরা নিচ থেকে ওপরে আসি, দোতলায় আসি, তখন অনেক প্রাইজ নষ্ট হয়ে গেছে। এই দেখো সবচেয়ে বড় এইটা, এই একটাই দেখো, দেখেছো কি সুন্দর, কত সুন্দর দেখেছো প্রাইস। ভেতরে শোকেসের ভেতরেও অনেক আছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে। ঠাকুরমশাই এসে গেছে, এখন উনি সন্ধ্যা আরতি আর বৈকালি দেবেন। তারপরে উনি চলে গেলে ওপরে এসে তারপর স্বামীর ফোনের অপেক্ষা করব। আরেকটা আরতি চালা। আরেকটা শুধু পুজো করছে না, সন্ধ্যা আরতিতে দেখিয়ে দিল, এমনি পুজো করছে, এমনি বসে আছে। হ্যালো, হ্যাঁ কখন আসবে? ও দেরি হবে, ঠিক আছে সাবধানে এসো। তোমাকে একটা জিনিস দেখাই, যে ফোনটায় আমার স্বামীর ফোন এলো, এ দেখো কত পুরনো ফোন, দেখেছো? এই ফোন এখন কিন্তু দেখা যায় না, এখন মোবাইলের যুগে কিন্তু সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু এইটা হচ্ছে বহু পুরনো, এরকম দেখো এরকম রিং ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। যারা পুরনো মানুষ যাদের বাড়িতে ফোন আছে তারা জানে এই ফোনের একটা কিন্তু আলাদা মাধুর্য আছে। এইসব ফোন এখন দেখা যায় না। এখন রাত 9টা বাজে, আর 1 ঘন্টা পর আমার স্বামীর ফেরার পালা ঘরে।
কিন্তু সেটা আমাকে বুঝতে হয় না, আমার ঘড়ি আমায় জানান দেয়। সেটা দেখো কিভাবে। ঘড়িটা দেখলে তো, অনেক পুরনো ঘড়ি, কিন্তু সময় জ্ঞান তার নিখুঁত। সে সময় কিন্তু বোঝাতে 1 মিনিটও লেট করে না। রাত্রি 10টা বাজে, হাজবেন্ড এসে গেছে। এবার একটু যাই, টুকটাক গল্প গুজব করবো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘুমের পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।